দর্শক, সাজ্জাদ কাদিরের প্রতি নিন শুভেচ্ছা নিন। এই মুহূর্তে কথা বলতে চাইছি পাকিস্তান বাংলাদেশ যৌথ সামরিক কমান্ড ভারতের সীমান্তে নতুন ভূ রাজনীতি গড়ে উঠতে যাচ্ছে কি? দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি এক মহা বিস্ফোরণ ঘটতে চলেছে? 1971 সালের রক্তক্ষয়ী যুদ্ধের পর যে দুটি দেশের সামরিক দূরত্ব ছিল যোজন যোজন, 2026 সালে এসে তারা কি এক ছাতার নিচে চলে আসছে? হ্যাঁ, ঠিকই শুনছেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে বাংলাদেশি সিনিয়র সাংবাদিক এনায়েত কবিরের একটি চাঞ্চল্যকর প্রতিবেদন পুরো অঞ্চলের কৌশলগত সমীকরণকে নাড়িয়ে দিয়েছে। পাকিস্তান নাকি বাংলাদেশকে যৌথ সামরিক কমান্ড গঠনের এক নজিরবিহীন প্রস্তাব দিয়েছে। আজ আমরা পর্দার পেছনের সেই গোপন বৈঠক, ফাইটার জেটের চুক্তি এবং ভারত বাংলাদেশ পাকিস্তানের এই নতুন ত্রিমুখী সমীকরণের প্রতিটি নিখুঁত তথ্য বিশ্লেষণ করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ এই খবর পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা মানচিত্র বদলে দিতে পারে। মূল ঘটনায় যাওয়ার আগে আমাদের একটু পেছনে তাকাতে হবে। আমরা সবাই জানি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানের কবল থেকে মুক্ত হয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনী গঠিত হয়েছিল। সেই থেকে দুই দেশের সামরিক সম্পর্কে একটা বড় দূরত্ব ছিল, কিন্তু 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে এক বিশাল পরিবর্তন আসে। একটি সামরিক ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। আর এই পরিবর্তনে যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত জামাতে ইসলামীর সমর্থন ছিল বলে উল্লেখ করা হচ্ছে। এই রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে বরফ গলতে শুরু করে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তারা ঘন ঘন বাংলাদেশ সফর করছেন এবং একইভাবে বাংলাদেশের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারাও পাকিস্তান সফর করছেন। এই নিয়মিত যাতায়াতে মূলত আজকের এই বড় খবরের ভিত্তি তৈরি করেছে। এবার আসা যাক মূল এক্সক্লুসিভ তথ্যে। গত রবিবার 28 জুন 2026 তারিখে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। 4 সদস্যের একটি শক্তিশালী পাকিস্তানি প্রতিনিধি দল নিয়ে তিনি বৈঠক করেন বাংলাদেশের বর্তমান বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলামের সাথে। নির্ভরযোগ্য কূটনৈতিক ও সামরিক সূত্র থেকে নর্থ ইস্ট নিউজ নিশ্চিত হয়েছে যে এই বৈঠকে আঞ্চলিক প্রতিরক্ষা ও কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে পাকিস্তানের পক্ষ থেকে যৌথ পাকিস্তান বাংলাদেশ সামরিক কমান্ড গঠনের আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করা হয়েছে। আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে এই দুই দেশের সামরিক শক্তিকে কিভাবে এক সূত্রে গাঁথা যায় তা নিয়ে টেবিলে বিস্তারিত আলোচনা হয়েছে। স্বাভাবিকভাবে এই ধরনের সংবেদনশীল বৈঠকের পর অফিসিয়াল প্রেস রিলিজে সবকিছু প্রকাশ করা হয় না। সশস্ত্র বাহিনী বিভাগের জনসংযোগ বিভাগ থেকে যে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ। সেখানে মূলত দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যতের যোগাযোগ মাধ্যমগুলো নিয়ে আলোচনা হয়েছে। অফিসিয়াল বক্তব্যে জোর দেওয়া হয়েছে নিয়মিত যোগাযোগ রক্ষা, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং নতুন সহযোগিতার ক্ষেত্র খোঁজার ওপর। কিন্তু পর্দার পেছনের নির্ভরযোগ্য সূত্রগুলো একদম ভিন্ন এবং বিস্ফোরক দাবি করছে। তাদের মতে অফিসিয়াল বক্তব্যের বাইরে গিয়ে দুই দেশের মধ্যে যৌথ সামরিক প্রশিক্ষণ এবং যৌথ সামরিক কমান্ড গঠনের বিষয়ে অত্যন্ত নিখুঁত ও বিস্তারিত আলোচনা হয়েছে। অর্থাৎ যা বাইরে বলা হচ্ছে ভেতরে জল গড়াচ্ছে তার চেয়েও অনেক গভীরে। এই সামরিক সম্পর্কের গভীরতা কিন্তু হুট করে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে সামরিক কেনাকাটার এক লম্বা ইতিহাস। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য পাকিস্তানের কাছ থেকে JF-17 মাল্টিরোল কমব্যাট
এয়ারক্রাফট বা যুদ্ধ বিমান কেনার বিষয়ে অতীতে বেশ বড় ধরনের আলোচনা এগিয়েছিল, যদিও পরবর্তীতে সেই আলোচনা থমকে যায়। তবে সামরিক আধুনিকায়নের চেষ্টা কিন্তু থেমে নেই। এখন নতুন করে চীন থেকে 24টি অত্যাধুনিক ফাইটার জেট বা যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া ও আলোচনা জোরে সোরে শুরু হয়েছে। যেহেতু পাকিস্তান ও চীন একে অপরের ঘনিষ্ঠ সামরিক মিত্র, তাই বাংলাদেশের এই বিমান বাহিনীর আধুনিকায়নের উদ্যোগ এবং পাকিস্তানের এই যৌথ কমান্ডের প্রস্তাবকে একই সুতায় বেঁধে দেখছেন সামরিক বিশ্লেষকরা। 28 জুনের এই বৈঠকে দুই পক্ষই একটি বিষয়ে একমত হয়েছেন যে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় শুধু সামরিক সক্ষমতা বা অস্ত্র থাকলেই চলে না, এর চেয়েও বড় বিষয় হলো পারস্পরিক জ্ঞান, অভিজ্ঞতা এবং যৌথ প্রশিক্ষণের আদান প্রদান। বৈঠকে দুই দেশের সামরিক স্তরে সহযোগিতা জোরদার করা, যৌথ প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণ, পেশাদার অভিজ্ঞতা শেয়ারিং এবং সামরিক প্রতিরক্ষা খাতের সমন্বয় বাড়াতে অত্যন্ত ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়েছে। উভয় পক্ষই মনে করে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যোগাযোগ বাড়লে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো কার্যকর ও বহুমাত্রিক রূপ নেবে। দীর্ঘমেয়াদে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে যৌথ প্রশিক্ষণ এবং পেশাদার বিনিময় সবচেয়ে বড় ভূমিকা রাখবে। প্রতিরক্ষা সহযোগিতা কেবল যুদ্ধবিদ্যার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি মূলত দুই দেশের মধ্যে আস্থা তৈরি, কৌশলগত যোগাযোগ বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ককে মজবুত করে। আমরা কিন্তু গত 2 বছর ধরে ধারণা করছি যে পাকিস্তান বাংলাদেশ কি একটা সামরিক চুক্তি, প্রতিরক্ষা চুক্তি করে ফেলবে। পরিস্থিতি কিন্তু সেদিকেই যাচ্ছে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সময়ে কূটনৈতিক তৎপরতা যেভাবে রকেট গতিতে বাড়ছে, তাতে ঢাকার এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। সশস্ত্র বাহিনী বিভাগের জনসংযোগ বিভাগও আশা প্রকাশ করেছে যে এই সৌজন্য সাক্ষাৎ দুই দেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ককে ভবিষ্যতে আরো দৃঢ় করবে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, ভারতের ঠিক পাশেই বাংলাদেশ ও পাকিস্তানের এই সম্ভাব্য যৌথ সামরিক কমান্ডের প্রস্তাব দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলবে? দিল্লি কি এই সমীকরণকে সহজভাবে নেবে, নাকি ঢাকা তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক ভারসাম্যের এক নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছে? দর্শক, খেয়াল করে দেখুন, পাকিস্তানি ষড়যন্ত্রেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। 1971 সালের পরাজয়ের গ্লানি মুছতে আজকে দীর্ঘ 55 বছর পরে বাংলাদেশকে এক উর্বর চাষভূমি পেয়ে গেছে পাকিস্তান, এবং এই উর্বর চাষভূমিকে বা চাষভূমিতে ইউনূস আমলে যেভাবে চাষবাস হয়েছে, আজকে তারই ধারাবাহিকতায় তারেক রহমান সরকারের আমলেও চাষবাস করবার চেষ্টা হচ্ছে। লক্ষণীয় বিষয়, ভারতের দুই পার, পশ্চিম পার আর পূর্ব পার। পশ্চিম দিকে তো পাকিস্তান ঘিরে রেখেছে, বাড়তি একটা টেনশন সবসময় রাখে, আরেক দিকে পূর্ব পারটাও ঘিরতে চাইছে। এই দুই পাড়, একদিকে পশ্চিম আর একদিকে পূর্ব, এক সময়ের পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ। যে উদ্দেশ্যে ভারত বাংলাদেশের স্বাধীনতায় 1971 সালে সহযোগিতা করে অন্ততপক্ষে পূর্ব সাইডে টেনশন মুক্ত থাকতে চেয়েছে, আজকে ভারতের জন্য সেই টেনশন হাজির হয়ে গেছে। এই টেনশন মুক্তির জন্য ভারত কি করতে পারে, কি করণীয়, সেটি এখন দেখার বিষয়। আজ থেকে 55 বছর আগে যে শক্ত ভূমিকার কারণে পূর্ব পাড়কে টেনশন মুক্ত করেছিল, আজকেও সেই ভূমিকা রাখবে কিনা সেটি বিষয়। বাংলাদেশের এক বিশাল অংশ প্রত্যাশা করে, মনে করে যে আমাদের যে 71-এ যে আত্মসমর্পণ থেকে শুরু করে পাকিস্তানিদেরকে ধরে ভারতে নিয়ে যাওয়া, এই দেশটার জন্ম হওয়ার পেছনে ভারতের একটা বিশাল অবদান আছে। আত্মসমর্পণ, পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণও করেছিল, কিন্তু যৌথ কমান্ডের প্রধান জগজিৎ সিং অরোরার নিকট এই দলিলে সুস্পষ্ট করে লেখা আছে, স্বাক্ষরকারী দুই পক্ষের,
জেনারেল নিয়াজি আর জগৎজিৎ সিং অরোরা। কাজে বাংলাদেশের জন্মের সাথে ভারতের এক বিশাল অবদান, বিশাল ভূমিকা রয়েছে। সেই জায়গায় আজকে 55 বছর পর যে উদ্দেশ্য নিয়ে 71 সালে এগিয়ে এসেছিল, সেই উদ্দেশ্য বানচাল হয়ে যাবে আমরা বিশ্বাস করি না ভারত এটি অন্ততপক্ষে হতে দেবে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, কিন্তু তারপরেও এখানে ভারতের নিরাপত্তা একটি বড় ফ্যাক্টর। সেই জায়গা থেকে ভারত নিশ্চয়ই ভাবছে কিছু। সেই জায়গা থেকে বাংলাদেশ পাকিস্তান যৌথ সামরিক কমান্ড বলুন কিংবা প্রতিরক্ষা চুক্তি বলুন ইত্যাদি নানান কিছু, এগুলো কতদূর এগোবে সে ব্যাপারে এখনো প্রশ্ন রয়ে গেছে। এখন দেখার বিষয় যে সামনে ভারত কি করছে কিংবা বাংলাদেশ কি করছে, এগুলো দেখতে হবে আমাদের। সামনের দিনগুলোতে আরো কি ঘটছে আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।